আমি শুরু করছি। হোমিওপ্যাথিক চিকিৎসকদের গাইনোকোলজি চিকিৎসা শাস্ত্রের কি প্রয়োজনীয়তা, এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানব। প্রথমে হালকাভাবে জেনে পরে আমরা সেটাকে বিস্তারিত আলোচনার মধ্যে যাব। হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে গাইনোকোলজি অর্থাৎ স্ত্রী রোগ বিদ্যা, এটি কতটা গুরুত্বপূর্ণ, নারী দেহের বিভিন্ন যে প্রজনন তন্ত্র সংক্রান্ত যে রোগ হয়, মাসিকের যে সমস্যা আসে কখনো, তাছাড়াও গর্ভাবস্থা, প্রসব হওয়ার আগে এবং প্রসবের পরে যে সমস্যাগুলো আসে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি স্ত্রী রোগ নামে আমরা জানি, প্রত্যেকেই পরিচিত এ ব্যাপারে। তো সেই জায়গাগুলো আমাদের জানতে হবে। না জানলে আমাদের যেহেতু টোটালিটি অফ সিমটমের উপরে আমাদের মেডিসিন প্রয়োগ করতে হয়, তো আমাদের সবটা জেনে আমরা যদি মেডিসিন প্রয়োগ করি তবেই একজন সার্থক হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার সম্ভাবনা থাকে আমাদের। তো আমাদের নেসেসিটি অফ গাইনোকোলজি ফর হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, এই শিক্ষাটার মধ্যে দিয়ে আমরা কিভাবে বিষয়টাকে অবগত হব। প্রথমে আমরা সবাই জানি যে ইউটারাসের কি ফাংশন, একটা 12 মোটামুটি বয়ঃসন্ধি কাল, এখন তো অনেক এগিয়ে এসেছে টাইমটা, কারণ আগে হতো মেয়েদের 14-15 বছর বয়সের মধ্যে শুরু হতো, এখন তো মোটামুটি 9, 10, 11 এর মধ্যে শুরু হয়ে যায়। সিস্টেমটা কিরকম থাকে, 28 দিন অন্তর আমাদের মেয়েদের পিরিয়ডের একটা দিন ধার্য থাকে, যেটা নরমাল। আর এটা যদি আগে এগিয়েও হয় সেটা যেমন অ্যাবনর্মাল, 7 দিন বা 10 দিন যদি পিছিয়ে যায় সেটাও অ্যাবনর্মাল। তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে রোগের যে লক্ষণগুলো থাকে, ইরেগুলার পিরিয়ড, এক্সেসিভ ব্লিডিং, তারপরে থাকে পিসিওএস যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমরা বলি, লিউকোরিয়া, হোয়াইট ডিসচার্জ, ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, এগুলো তো আমাদের জানতেই হয়। এছাড়াও আপনারা একটা অনুরোধ করব, প্রত্যেকে যদি একটু খাতা পেন সঙ্গে রাখেন, তাহলে আমি কয়েকটা পয়েন্ট বলবো, তাহলে ওটা নোট করে নিলে ভালো হয়। শিক্ষার ক্ষেত্রে যেরকম ডিসমেনোরিয়া মূলত কি হয়, যখন জরায়ু সংকুচিত হয় সেই সময় যে পেইনটা হয়, অসম্ভব পেইন হয়, ফলে কি হয়, এতটাই মেয়েরা কুঁকড়ে যায়, যাদের হয় সেই মেয়েগুলো, সেই মহিলাদের ক্ষেত্রে এতটাই কুঁকড়ে যায়, কখনো বালিশ চাপা বা গরম সেক এরকম ধরনের কিছু যদি দেওয়া হয় একটু রিলিফ পায়, অথবা যে যখন শুরু হয় পিরিয়ড তার ঠিক 2 দিন আগে 3 দিন আগে শুরু হয়ে যায় এবং পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। যখন পিরিয়ড শেষ হয়ে যায় তখন সেই ব্যথাটা রিলিফ পায়। এবার তার মধ্যে আমাদের যেটা করতে হয়, কখনো ব্যথানাশক মেডিসিন, গরম সেক, যার যেটাতে শান্তি, যে যেটাতে আরাম পায়, এগুলো, এটা তো চিকিৎসার পদ্ধতি, সমস্যার গুলো আমি বলছি। এটা একটা সমস্যা সেটাকে বলা হয় ডিসমেনোরিয়া, এতটাই পেইনফুল, সাংঘাতিক পেইনফুল, যেটা চোখে দেখা যায় না, এতটাই কষ্ট লাগে। তারপরে আসছে, আপনারা একটু নোট করে নিতে পারেন, যদি কেউ লিখেন আমি বলতে পারি। হ্যালো, আপনারা দেখার জন্য প্রস্তুত থাকলে খাতা কলম নিয়ে বসুন এবং রেসপন্স করুন যে আপনারা লিখছেন। ডিসমেনোরিয়া, এটা মানে হচ্ছে
পেইনফুল মেনস্ট্রুয়েশন। লিখছেন কি কেউ? আচ্ছা আচ্ছা, বলবো? বলুন। হ্যাঁ, মেনোরেজিয়াটা যেমন কি হয়, এর প্রথম কারণ হচ্ছে হরমোনাল ডিস্টার্ব, হরমোনাল ভারসাম্যহীন যেটা মেয়েদের যেটা হয়ে থাকে, সেটা পারিবারিক ইতিহাস দেখতে হবে আমাদের। পারিবারিক ইতিহাসে যদি তাদের মা, ঠাকুমা বা দিদা এদের যদি এরকম থাকে, এটা হওয়ার প্রবল চান্স থাকে। পিসিওএস যেমন পলিসিস্টিক ওভারি, সেক্ষেত্রে এই ব্যাপারটা তো থাকেই। এবং পলিসিস্টিক ওভারির অন্যতম কারণ যেটা হয়ে থাকে, এখন মেয়েরা যেটা করে, রাত জেগে পড়াশুনো, কম্পিউটারের সামনে বসে থাকা বা মোবাইল নিয়ে বসে থাকা, ফলে হয় হরমোনাল ডিস্টার্ব তো একেবারেই এসে যায়। এবং অনিয়মিত তাদের জীবনযাপন, খাদ্য খাবার, এক্সারসাইজ করার অভাব, এগুলো থেকে পলিসিস্টিক ওভারি জন্ম নেয়। সুষম আহারের অভাব, এগুলো থেকে পলিসিস্টিক ওভারিটা জন্ম নেয়। এটা কিছুটা অর্জন করা হয়, মানে নিজেরা নিজেদের লাইফস্টাইলের জন্য এটা মেয়েরা এটা নিজেদের এই সমস্যায় পড়ে আর কি। অতিরিক্ত এন্ডোমেট্রিয়াম স্তরের যখন মানে ক্ষরণ হয়, সেক্ষেত্রে মানে প্রচন্ড ভারী রকমের রক্তপাত আর কি তখন হয়, ভারী রকমের। তাহলে মেনোরেজিয়াটা কি হচ্ছে, এটার বড় কারণ হলো হরমোনাল ডিস্টার্ব। যাদের অনেক ক্ষেত্রে হয়, থাইরয়েডের যাদের সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও এরকম ব্যাপারটা হয়। তাছাড়া কথা নেই বার্তা নেই এরকমটা হয়, মেয়েরা হঠাৎ করে খুব ফ্যাটি হয়ে গেল, এটা একটা কারণ তার। আচ্ছা, অ্যামোনেরিয়াটা কি? অ্যামোনেরিয়া হচ্ছে, অ্যামোনেরিয়া হওয়ার যে অস্বাভাবিক অ্যামোনেরিয়ার যে মূল কারণ, সেটার কারণ যেমন হরমোনাল জনিত, এটার ক্ষেত্রে সেই সেম ঘটনা। এছাড়া শারীরিক গঠনগত একটা সমস্যা থাকে, যেমন যদি আমরা মেয়েদের নারী সুলভ দেহ যদি না থাকে, মানে নারী মতো দেখতে কিন্তু তার চেহারাটা নারী সুলভ নয়, সেগুলো একটা কারণ। আর তাছাড়াও জেনেটিক্যাল একটা ব্যাপার থাকে, খাদ্য খাবার, এক্সারসাইজের অভাব। এছাড়া অনেক ক্ষেত্রে হয় যেটা হয়ে থাকে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট গ্রহণ করা, যেমন এর কাছে ওর কাছে শুনে অনেক ক্ষেত্রে যেটা এখন মেয়েরা করে, প্রচুর ক্যালসিয়াম নিয়ে নিল, আয়রন নিয়ে নিল, ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিল, ডক্টরের কাছে কোনো পরামর্শ না নিয়ে তার কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি সেটা সে না জেনে সে মেডিসিন গ্রহণ করছে, এবং তার ফলস্বরূপ সাইড এফেক্ট হিসাবেও এটা হচ্ছে, এটা হয়ে থাকে। তো আমাদের সেগুলো ভাবতে হবে। আর প্রথম ডিসঅ্যামোনেরিয়া কখন হচ্ছে, মোটামুটি প্রথম যেটা হয় 15 বছর, মানে আগে ম্যাক্সিমাম মেয়েদের 15 বছরের দিকে হতো, এখন তো ওটা এগিয়ে অনেকটাই কম এজে হচ্ছে আজকাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন তার পিরিয়ডটা হচ্ছে, তার সেটা 3 মাস বা 6 মাস এরকম হওয়ার পরে যখন অনেক গ্যাপে আর কি হচ্ছে, মানে পিরিয়ড হলো প্রথম হওয়ার পর 3 মাস বা 6 মাস পরে আবার পিরিয়ড দেখা যাচ্ছে, সেটা একটা কারণ। স্বাভাবিকভাবেই যেটা স্বাভাবিক অ্যামোনেরিয়া যেটা হচ্ছে, সেটা কখন হয়, গর্ভাবস্থায় বা স্তনদানকালে, সেই সময়টা হয়। এছাড়া মেনোপজ হলে, মানে মেনোপজ অর্থাৎ পিরিয়ড একটা টাইমে গিয়ে বন্ধ হয়ে যায়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কারোর 50 বছরেও হয়, কারোর 55 বছরে গিয়েও হয়, সেটা হচ্ছে স্বাভাবিক অ্যামোনেরিয়া। আর এটা পিরিয়ড চলাকালীন যদি এটা হয়, সেটা
একেবারেই অ্যাবনর্মাল। আচ্ছা, আপনারা লিখছেন কি? হ্যালো, আচ্ছা, অসুবিধা হলে বলুন, কোন জায়গাটা কোনো গ্যাপ হয়ে গেলে বলে দেবো। ডিসঅ্যামোনেরিয়া 28 দিন যেটা, সেটাই কিন্তু নর্মাল। এটা 2 দিন আগ পিছনেও নর্মাল, কিন্তু সেটা যদি 7 দিন বা 10 দিন বা তার ওভার হলে তো একেবারেই অ্যাবনর্মাল। সেক্ষেত্রে আমাদের আমরা বলেই দিতে পারি পেশেন্টকে যে তার সিমটমটা কি কি জায়গায় আছে, সেটা শুনে আমাদের মেডিসিনের ব্যাপার ভাবতে হবে। টোটালিটি অফ সিমটমের উপর আমাদের মেডিসিন নির্ধারণ হবে। আর প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোমটা কি হচ্ছে? যখন প্রথম ঋতুস্রাব শুরু হয়, মানে প্রথম রজস্বলা যখন হয়, তখন একটা শারীরিক একটা পরিবর্তন আসে। তার পরিবর্তনগুলো যেমন, তখন কিভাবে বোঝাই, মানে একটু বেস্ট ব্যথা থাকে, এছাড়া শারীরিক মানসিক একটা সমস্যা উপসর্গগুলো হয় মেয়েদের। কারোর মাথা ব্যথা হয়, কারোর কোনো সময় কারোর কোষ্ঠকাঠিন্য আসে, কারোর ডায়রিয়াও হয়, মানে একটু লুজ মোশন মতো হয়। এই সমস্যাগুলো আসে, এটা ন্যাচারালি ব্যাপারগুলো হয়। এছাড়া অনেকের মানসিক যে সমস্যাগুলো প্রথমে আসে, যেটা সে এক বিষণ্ণ, হট করে খুব রেগে গেল, উদ্বেগ, বিরক্তি প্রকাশ, তাছাড়া ঘুমের সমস্যাও হয়। এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে ওমেন টু ওমেন ভ্যারি করে। তো এটা সকলেরই যে একই রকম হয় তা নয়। তো 2 সপ্তাহ আগে থেকেই শরীরে একটা সাড়া পড়ে, বুঝতে পারা যায় যে কিছু একটা তার সমস্যা, শারীরিক সমস্যা তৈরি হয়, তারপরেই আর কি এটা দেখা দেয়। এছাড়া যখন কোনো মেয়ে কনসিভ করে, বিবাহিত নারী কথা উল্লেখ করব, কনসিভ করার ফলে যেটা যে ধরনের ইউটাসের যে বিষয়গুলো সমস্যার দিকে আসে, প্রেগন্যান্সি পিরিয়ডে অনেক ক্ষেত্রে হয় ফেলোপিয়ান টিউব বলে, ফেলোপিয়ান টিউব যদি ব্লকেজ থাকে সেক্ষেত্রে একটা সমস্যা, কারণ জাইগোট উৎপাদনে বাধাপ্রাপ্ত হবে। আবার কখনো হয় ফেলোপিয়ান টিউবে গিয়ে জাইগোট তৈরি হয়, যদি তার ডিম্বাণু এবং স্পামের গতিটা যদি কম থাকে, সেটা ফেলোপিয়ান টিউবে গিয়েই জাইগোটটা তৈরি হয়। এবং ফেলোপিয়ান টিউবে যখন জাইগোট বড় হতে থাকে আস্তে আস্তে, সেই ভ্রূণ যখন বড় হতে থাকে, সেই প্লেসটা যখন পায় না, তার যখন বৃদ্ধি হয়, সে যখন ডেভেলপ করে, তার ফলে সেটা কি হয়, প্রেসার করে, তখন মায়ের জীবন হানিকর ঘটনাও হতে পারে। তখন কি করে, সার্জারি কেসে পাঠাতে হয় পেশেন্টকে, তখন ট্রান্সফার করতে হয় সার্জারি কেসের জন্য, অপারেশন করানো, এই ব্যাপারগুলো থাকে। এছাড়া জরায়ুতে যদি থাইরয়েড বেড়ে যায়, সেক্ষেত্রেও মানে ওখান থেকে ইনফেকশন বা অনেক কিছু, যা মানে কিভাবে বোঝায়, মানে এতটাই ইন্টারনাল সমস্যা তৈরি হয়, ফলে সেটা সার্জারি কেসের জন্য পাঠাতে হয়। আচ্ছা, আমরা একটু কিছু নোট লিখে নেব। এই মুহূর্তে আমাদের চিকিৎসার ক্ষেত্রে যেটা আমরা স্টাডি করব, সেটা কয়েকটা আমরা পয়েন্টে লিখবো। একটা প্রথম পয়েন্টে রয়েছে অ্যানাটমি ফিজিওলজি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা আসবো, পরে ব্যাখ্যাতে যাব, বিস্তারিত ব্যাখ্যায় যাব, সেটা আমি পরে ছবি এঁকে বোঝাবো। আমাদের মেয়েদের ইউটাসটা একটা উল্টানো কলসির মতো, তো সেই আমি কয়েকটা মানে প্রত্যেকটা পয়েন্ট আউট করি, পরে আমার সুযোগ এলে আমি ড্রয়িং করে সেটা বুঝিয়ে বলবো।
এখন আপাতত একটা নোট দেব, যে নোটগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। প্রথম পয়েন্ট, অ্যানাটমি ও ফিজিওলজি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দ্বিতীয়, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। সেটাতে যেরকম একটু আগে ব্যাখ্যা করে বললাম, সেখানে ডিসমেনোরিয়া, অ্যামিনোরিয়া, মেনোরেজিয়া এগুলো থাকবে। এগুলো যেটা বিশ্লেষণ করলাম, এগুলো টোটালটাকে নিয়ে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। 3 নম্বর পয়েন্টে থাকছে লিউকোরিয়া। চার নম্বর পয়েন্টে ইনফার্টিলিটি। লিখছেন? স্পেলিং এ কি কোনো অসুবিধা হচ্ছে? বলে দেবো? স্পেলিং এ কোনো অসুবিধা হলে আমি বলে দেবো, কেউ বললে আমি বলে দেবো। 5 নম্বর পয়েন্টে রয়েছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা শর্ট ফর্মে পিআইডি বলা হয়। পয়েন্ট চারটা আরেকবার বলেন ম্যাডাম। হ্যাঁ বলুন, শুনতে পেলাম না। মানে আমি রিপিট করব? হ্যালো, কি বলছেন একবার বলুন, আমি শুনতে পেলাম না। প্রথম থেকে আবার বলুন। আচ্ছা, প্রথম থেকে বলবো? হ্যাঁ, প্রথম থেকে একবার বলুন। অ্যানাটমি ও ফিজিওলজি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, যেটার মধ্যে থাকছে অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া আর মেনোরেজিয়া, প্রিমেনস্ট্রুয়েশন। এগুলো পরে যেটা ব্যাখ্যা করলাম, আরো ডিটেলে আমরা যাব আস্তে আস্তে। পয়েন্টগুলো আউট করছি এখন। লিউকোরিয়া, 3 নম্বর, লিউকোরিয়া। ম্যাম লিউকোরিয়া কি বলুন? মাইক্রোফোন অন করে বন্ধ করতে হবে। ম্যাম লিউকোরিয়া স্পেলিংটা বলুন। LEUCORRHOCA, লিউকোরিয়া। পরবর্তী পয়েন্ট, ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব, সেটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে হতে পারে। পাঁচ নম্বর পয়েন্ট, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা শর্ট ফর্ম পিআইডি।
নম্বর পয়েন্ট, ওভারিয়ান সিস্ট, যেটা টিউমার। ম্যাক্সিমাম এখন মেয়েদের এই ওভারিয়ান সিস্ট হচ্ছে, আর এটার কিছুটা তো লাইফস্টাইল, মেয়েদের যে লাইফস্টাইল তার উপরই কিছুটা বেশি মাত্রায়। আট নম্বরে রয়েছে কন্ট্রাসেপশন। 7 নম্বর। ও সরি, 7 নম্বর। 7 নম্বরে কন্ট্রাসেপশন। ম্যাম স্পেলিংটা বলুন একটু। CONTRACEPTION, কন্ট্রাসেপশন। আর একবার বলুন ম্যাডাম। CONTRACEPTION। 8 নম্বর, প্রেগনেন্সি, লিভার অ্যান্ড ফিউপারিয়াম। মানে যখন কনসিভ করে সেই মুহূর্ত, এবং ডেলিভারি, আফটার ডেলিভারি, বিফোর ডেলিভারি, আফটার ডেলিভারি। এটা পুরোটা বলুন। প্রেগনেন্সি, লিভার অ্যান্ড প্রিপারিয়াম। স্পেলিং বলুন। চিন্তা বলছি, PUER, পারপারিয়াম, PEREIUM। আরেকবার বলুন। PUPR PUER একবারে বলুন। আচ্ছা, PUERPERIUM। পুরো ফর্মটা বলুন। প্রেগনেন্সি, লিভার অ্যান্ড পুয়ারপারিয়াম। লেবারটা বানান কোন লেবার? লেবার, এই যেটা মানে ওটিতে হয় না, LABOUR, লেবার। এটা ওটি। যেটা লেবার রুম বলা হয়। নম্বরে menopause and post menopausal syndrome। বলুন। নম্বরে menopause and post menopausal syndrome। হয়েছে? হ্যাঁ হয়েছে। 10 নম্বরে clinical examination and diagnostic test in gynecology। Clinical examination and diagnostic test in gynecology, যেটা আমরা ইউএসজি যেরকম করতে দিই আর কি, যে বিভিন্ন রকম পাপ টেস্ট যেগুলো করতে দিই, ইউএসজি পাপ টেস্ট, যে টেস্ট গুলো আমরা করতে দিই।
clinical examination and diagnostic, test in gynecology, হয়েছে? বলবো? বলুন। আচ্ছা, এই কটা পয়েন্ট আমরা রাখবো, এইটার পরে আমরা বিস্তারিত ডিসকাশনে যাব পরে। এবার এই ধরনের এই যে সমস্যাগুলো আসে, যে মেয়েদের ইউটারাসের যে সমস্যা একটু আগে বললাম, সেইগুলোর উপরে যে আমরা মেডিসিন গুলোকে আমরা ভাবি প্রাথমিকভাবে, সেই মেডিসিন গুলোর নাম বলবো: সিপিয়া, পালসেটিলা, ক্যালকেরিয়া কার্ব, ল্যাকেসিস, সাবাইনা, নেট্রামিউর and Murex. ছোট ছোট করে মেডিসিন গুলোর ব্যাখ্যাগুলো বলবো। সিপিয়া, পালসেটিলা, ল্যাকেসিস, ক্যালকেরিয়া কার্ব, আর সাবাইনা, হ্যাঁ, নেট্রামিউর, নেট্রামিউর and Murex। এই কথা And প্রাথমিকভাবে মিউরেক্স, হ্যাঁ। এবার ছোট ছোট করে যদি মেডিসিন গুলো নিয়ে একটু বলি, সিপিআর ক্ষেত্রে যেটা, হ্যাঁ, ইউটেরাইন প্রোলাপস এবং হোয়াইট ডিসচার্জ প্লাস মোনোপজ যে সমস্যাগুলো আসে, সেটা মোনোপজটা একটা এজের, সার্টেন একটা এজের পর হয়, তো সেক্ষেত্রে আমরা সিপিআর কথা ভাবতেই পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইউজ হয় পালসেটিলা, সেটা একেবারে ইরেগুলার পিরিয়ড এবং হরমোনাল যে মানে ভারসাম্যহীনতা, যেটা সেক্ষেত্রে পালসেটিলার কথা আমরা ভাবতে পারি। এটা এছাড়াও দেখা গেছে কখনো কেউ দেখা গেছে যে এরকম কনসিভ করেছে, কিন্তু সে বেবিকে মানে সে পৃথিবীতে তাকে আনতে চাইছে না, তখন অনেক ক্ষেত্রে এরকম পালসেটিলা হাই পাওয়ার প্রয়োগ করলে তখন সেটা মানে অ্যাবর্শনের কাজটা হয়ে যায় খুব আর্লি স্টেজ, যেটা সেটাতে আমাদের হোমিওপ্যাথ মেডিসিনে সেটা সম্ভব হয়। ক্যালকেরিয়া কার্ব সাংঘাতিক রকমের, যখন আর কি খুব প্রচুর ক্লট ভাঙে, প্রচুর থাইরয়েডের কোনো সমস্যা এবং ওজনের যে সমস্যাগুলো থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব আমরা একটু স্থূল চেহারা এরকম ক্ষেত্রে দেখলে আমরা, আর ঘাড়ের কাছে তার যদি সিমটম গুলো আমরা পাই, যে শরীরে কোথায় তার বেশি ঘাম হচ্ছে, এগুলো যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব তো ভাবতেই পারি, ক্যালকেরিয়া কার্বের কথা। আর ল্যাকেসিসটা আমরা খুব সিমটমের সঙ্গে পুরো মানে অ্যাকুরেট না হলে ল্যাকেসিসটা আমরা প্রয়োগ করতে আগেই যাব না, ল্যাকেসিসটা একটু আলোচনা করি। সেক্ষেত্রে ল্যাকেসিস একটা খুব সাংঘাতিক মেডিসিন, এই মেডিসিনটা প্রয়োগ করার আগে আমরা 5 বার ভাববো, আলোচনা করে নেবো দরকার হয় যে মেডিসিনটা, আর যদি সব সিমটমের সঙ্গে মিলে যায় তাহলে তো 100% আমরা প্রয়োগ করতেই পারি, কিন্তু এটা প্রয়োগ করার আগে আমরা একটু ভেবে ভেবে প্রয়োগ করবো ল্যাকেসিস মেডিসিনটা। অতিরিক্ত গরম গরম যদি লাগে, অনেক ক্ষেত্রে হয় যেরকম কেউ জলে পা দিয়েছে, পিরিয়ড চলাকালীন জলে পা দেওয়ার ফলে তার পিরিয়ডটা বন্ধ হয়ে গেল, আমরা জানি সেটা কোন মেডিসিনের ক্ষেত্রে, এটা কোন কোন মেডিসিনের ক্ষেত্রে এটা আছে। তো আবার এখানে দেখাচ্ছে যেরকম সাংঘাতিক যদি টকটকে লাল রং অথচ প্রচুর ক্লট ভাঙছে, সেক্ষেত্রে এবং তারপরে আর্লি স্টেজে মোনোপজ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যাকেসিসের কথা ভাবতে পারি, কিন্তু আমরা টোটালিটি অফ সিমটমের উপরই ভাববো, এই মেডিসিনটা প্রয়োগ করার আগে তো খুবই ভাববো।
আচ্ছা, সাবাইনা অতিরিক্ত অতিরিক্ত রক্তপাত এবং গর্ভপাতের পরে যখন শরীর উইক লাগে সাংঘাতিক রকমের, সেই গর্ভপাতের পরেও কিন্তু আমরা এই সাবানা মেডিসিনটা প্রয়োগ করতে পারি। আর নেট্রামিউরের অনেক ক্ষেত্রে হয় মেয়েদের বা মায়েদের মেন্টাল ট্রমা এবং বন্ধাত্ম, সেক্ষেত্রে নেট্রামিউর, এগুলো ছোট ছোট করে জানাচ্ছি, কিন্তু এগুলো আমাদের ডিটেলে মেডিসিনকে জানতে হবে। বন্ধাত্ম এবং মেন্টাল ট্রমা এই সমস্ত ক্ষেত্রে নেট্রামিউরের কথা ভাবতে পারি। আচ্ছা, ইউটেরাইন এবং ইউটেরাইনের যে হাইপারসেস্টিয়া এবং এবং খুব মিলনের ইচ্ছে, সাংঘাতিক রকমের মিলনের ইচ্ছে, সেক্ষেত্রে আর কি মিউরেক্স আমরা অ্যাপ্লাই করতে পারি। মানে ব্যাপারটা বুঝলাম না, একটু ক্লিয়ার করুন। মিউরেক্স যে মেডিসিনটা মানে হয় না পিরিয়ড চলাকালীন মানে মানে হাজবেন্ড ওয়াইফের আর কি একে অপরের কি কাছে পাওয়ার ইচ্ছে, সেক্ষেত্রে সাংঘাতিক রকম যখন হয়, সেক্ষেত্রে সেটা তো অ্যাকচুয়ালি স্বাস্থ্যকর ব্যাপার নয়, কারণ ওই সময় অ্যাকচুয়ালি মানে শরীরের বিষয়টা একেবারেই কিভাবে বোঝাই, সেই সময় মানে মেয়েদের শরীরটা অনেক উইক থাকে, আর ওই সময় এই ব্যাপারগুলো না হয় ঠিক। সেক্ষেত্রে পেশেন্টকে আমরা কিভাবে ঠিক রাখবো, তখন আমরা এই মেডিসিনটা প্রয়োগ করতে পারি। এটা বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা মেয়েদের তরফেই হয়, মানে এই মেডিসিনটা আমরা সেই যে নারীর ক্ষেত্রে হয় তাকে যদি প্রয়োগ করতে পারি, তো তার সেই যে ইচ্ছেটা সেটাকে আমরা দমন করতে পারি, সংযত করে নেওয়া। হ্যাঁ, সংযত করতে পারি, ঠিক। তো এই আজকে কি স্যার আছেন? আছি আছি, আমি তো স্যার? মাইক্রোফোনটা অফ করে রেখেছিলাম, তো বলো। ও আচ্ছা স্যার, এরপরে কি আর কি পড়ানোর আছে আজকে? না, আপনি বলেছিলেন যে যদি কোনো প্রশ্ন কারোর থেকে থাকে, কারোর তো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? যদি আচ্ছা, আমি যে এতক্ষণ যেটুকু বললাম আমি বোঝাতে পেরেছি? আমি একটু বলিনি বিষয়টা, আমার একটু ভুল করে, আর যেহেতু আজকে ফার্স্ট ইয়ারের ক্লাসটা বন্ধ আছে, আমি ভুল করে ফার্স্ট ইয়ারের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। অনেকে দেখছি ফার্স্ট ইয়ারে অনেক স্টুডেন্ট জয়েন করেছে, যাকে খুব ভালো ব্যাপার, এর জন্য আমরা কিছু মনে করছি না। এটা ক্লাসটা অবশ্য সেকেন্ড ইয়ারের ক্লাস, আপনারা একটু অ্যাডভান্সে হয়ে গেলেন। তবু আমি সবাইয়ের জন্য বলছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করুন, ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক। প্রথমে বলি স্যার, যেটুকু বললাম এটুকু কি মানে বোঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, তোমার বোঝানোর টেকনিকটাও ভালো, অপূর্ব হয়েছে। আমরা সবাই আমি স্টুডেন্টদের কাছ থেকে একটু জানতে চাইছিলাম। হ্যাঁ ম্যাডাম বলছি, এটা আমাদের কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে? এটা সেকেন্ড ইয়ারে। আমার ভুল হয়ে আচ্ছা গেছে, আচ্ছা আচ্ছা, ভুল করে তবে এগুলো জেনে রাখলে তো তাতে দোষের কিছু না। একদম আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের শিখতে হবে। একদম। কেউ যদি অ্যাডভান্স শিখে ফেলে সেটা তো ভালো। স্যার, ম্যামকে আমাদের ফার্স্ট ইয়ারের সোম মঙ্গলবারের ভিতরে ক্লাস করানো যাবে না? রুটিনটা যেভাবে সেট করা হয়েছে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবে আমাদের অফলাইনে ক্লাস যখন হবে তখন আমরা চেষ্টা করব। আমাদের খুব শীঘ্রই অফলাইনে ক্লাস শুরু হচ্ছে। আমাদের যেখানে মানে অফলাইনে ক্লাস হবে সেটা একটা কমিটি অনুমোদিত, তো তা আমরা সেখানে অ্যাপ্লিকেশন দিয়েছি, দু একদিনের মধ্যে ওটা রেজুলেশন আকারে বেরিয়ে এলে আমরা
খুব শীঘ্রই অফলাইনে ক্লাসটা শুরু করব। অফলাইনে আমরা চেষ্টা করব ম্যাডামকে দিয়ে একটা ক্লাস দেওয়ার জন্য। এবার আপনাদের কিছু প্রশ্ন থাকলে করুন। ম্যাডাম, অনেক এই বাদক যন্ত্রণা বলে অনেক মহিলা, এটার ব্যাপারটা কি? ওই যে বললাম, তখন উল্লেখ করেছিলাম, ওই যে ডিসমেনোরিয়া, ওইটা ওই যে বললাম না, ও মেয়েদের পিরিয়ড শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে একটা যন্ত্রণা শুরু হয়, এবং সে যন্ত্রণা থেকে বুঝতে পারে যে তার পিরিয়ড শুরু হতে চলেছে। এতটা পেইনফুল যে সে কোথাও কোনো কাজে যেতে পারে না, সে ঘরের মধ্যে একেবারে কুঁজো হয়ে কুক করে, কেউ বালিশ চাপা দিয়ে, কেউ গরম সেক নিয়ে সে চেষ্টা করে কিভাবে আমি রিলিফ পাবো। মানে এতটাই পেইনফুল, ভীষণই কষ্ট পায়। তো সেক্ষেত্রে আমাদের তখন ওই করতে হয়, মেডিসিন দিয়ে, ব্যথানাশক মেডিসিন প্রয়োগ করতে হবে, অথবা গরম সেকে যদি সে রিলিফ পায়, আমাদের বায়োকেমিক আছে, হোমিওপ্যাথ আছে, আমরা চেষ্টা করি পেশেন্টকে সেই মুহূর্তে রিকভারি দিতে, অ্যাটলিস্ট ওই মুহূর্তে তাকে তুলে ধরতে, তারপরে থরলি ট্রিটমেন্টের মাধ্যমে তাকে আমরা সুস্থ জীবনে আনতেই পারি। ওই ব্যথানাশক কি ওষুধ দেবো এই ক্ষেত্রে? প্রথমে আমরা বায়োকেমিকটা আগে ম্যাকফস দেব, এবার রুগীর সিমটম ধরে তার মানে, যেহেতু আমাদের হোমিওপ্যাথ মেডিসিনটা, এটা তো বায়োকেমিক বললাম, আর হোমিওপ্যাথ প্রয়োগ করতে গেলে তো টোটালিটি অফ সিমটমের উপরে যেতে হবে আমাদের। সেই পেশেন্টের কি সমস্যা, কি কি সবটা আমাদেরকে কেস টেকিং করতে হবে। তারপরে এগুলো তো কি বলবো, এগুলো তো মানে ক্রনিক হয়ে যায় লাস্টে, তাই না? এগুলো তো কিছুটা হেরিডিটিগত থাকে, সেক্ষেত্রে আমাদের তো সেইভাবেই কেস টেকিং করতে হবে। অ্যাডমিট কেস তো এটা নয়, এটা তো একেবারে অ্যাডমিট নয়, সেজন্য আমাদেরকে কেস টেকিংটা করতেই হবে। তবে খুব খুব ভালো, আমাদের হোমিওপ্যাথি মেডিসিনে খুব ভালো সাড়া পড়ে, কারণ আমার এরকম 2-1 মেয়ে বা মহিলাদের আমি তাদেরকে ট্রিটমেন্ট করেছি, তাতে আমি খুব স্যাটিসফাইড। এবং এমন হয়েছে যে তারা তাদের মানে, এখন তো মেয়েরা ভীষণই কর্মব্যস্ত, ফলে তাদের ছুটি নিয়ে ঘরে বসে থাকাটা শোভা পায় না, কেননা চাকরির স্থলে তো কেউ ছুটি দিতে চায় না, যদিও ছুটি দেয় তাহলে তাদের মায়না স্যালারি থেকে কেটে নেওয়া হয়। তো ফলে তারা চেষ্টা করে কষ্ট সহ্য করে মানে অফিস বা স্কুল কলেজ করতে। তো দেখা যাচ্ছে এরকম যে আমি চেষ্টা করেছি তাদেরকে, মানে এরকম হয়েছে যে কলেজ বা অফিসে বা স্কুলে যেতে তাদেরকে ছুটি নিতে হতো, যেতে পারতো না আর কি, ছুটি নিত। আমার কাছে সেটা খুব ভালো লেগেছে যে আমার কাছে আসার পর তাদেরকে ছুটি নিতে হয়নি, তারা পিরিয়ড চলাকালীন তারা তাদের ডিউটি নিভাতে পেরেছে। এটা একটা বড় ভালো লাগা, একটা অ্যাচিভমেন্ট যে আমি পেরেছি। হ্যাঁ ম্যাডাম, ম্যাকফস যেমন আমরা দিচ্ছি, এটা তো আমাদের সিমটম অত যন্ত্রণা হলেই, এবং কেস টেকিং এর পরে আমরা যে এই পেইনটাকে রিলিভ করার জন্য যে মেডিসিন দেবো, সেরকম তো একটা মেডিসিনের নাম বলুন। এই যে যেমন বললাম, প্রথমে পালসিটিলার কথা বললাম, তারপরে হ্যাঁ এই ধরনের মেডিসিন গুলো আমরা ভাবতে পারি। তারপরে কখনো মানে কোলোসিনের কথা ভাবতে পারি। কোলোসিন যখন সে পেশেন্টকে দেখতে হবে যে সে গরম সেকে আরাম পাচ্ছে, কুঁজো হয়ে থাকছে, চুপচাপ শুয়ে থাকছে, তখন আমরা ব্রায়োনিয়ার কথাও ভাবতে পারি, তাই না? আবার দেখা যাচ্ছে যে কষ্ট হচ্ছে, কিন্তু সে চুপ করে শুয়ে থাকলেই তার পেইন হচ্ছে, ছটফট করছে, তখন আমরা আর্টিকেও ভাবতে পারি। এবার আমাদের এই মেডিসিন গুলো তো আমাদের নলেজে থাকতে হবে, আমাদের পেশেন্ট দেখে, পেশেন্টের কথা শুনে মেডিসিনটা ছবির মতো চলে আসবে যে ওনাকে আমি কি দিতে পারি। আমি যে মেডিসিন গুলো এখন বললাম, সেটা ছাড়াও অনেক মেডিসিন আছে, সেটা পেশেন্টের উপর নির্ভর করবে, এমন নয় যে এ কটা ছাড়া হবে না,
এই মেডিসিন কটা আমি দিলাম হাতের পাঁচ হিসাবে, মানে জেনে রাখা ভালো। পালসেটিলা আর কোলোসিন, আর একটা কি যেন বললেন? ব্রায়োনিয়া 8টি। ওইভাবে তো হবে না, অ্যাজ পার হ্যাঁ, এটাই বললাম টোটালিটি অফ সিমটম কন্ডিশন জানার জন্য পেশেন্ট বুঝে হ্যাঁ প্রয়োগ এই আর কি। পেশেন্ট Testing এর পর। সিমটমস দেবে সেই রকম মেডিসিন আসবে। হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ হয় না। আপনি যেভাবে চাইছেন যে কোনো স্পেসিফিক ওষুধ, হোমিওপ্যাথিতে ওইভাবে স্পেসিফিক ওষুধ হয় না। পার টোটালিটি অফ সিমটমস, অর্থাৎ পেশেন্ট আপনাকে বলে দেবে আমাকে কোন মেডিসিন লাগবে, তার সিমটমস বলে দেবে, তার টোটালিটি বলে দেবে যে আমার জন্য কোন ওষুধটি আছে। সেইভাবে আপনাকে মেডিসিনের নখদর্পণে রাখতে হবে, তার এভ্যালুয়েশন করতে হবে। এভ্যালুয়েশনের পরে আপনি যে মেডিসিনটা সিলেক্ট করবেন সেটা পার্মানেন্টলি কিওর হবে। ওই অ্যালোপ্যাথির মতো সাময়িক রিলিফ হবে না, সেটা পার্মানেন্ট কিওর হবে। আমার কাছে যেসব পেশেন্ট এসেছে স্যার, অনেক ক্ষেত্রে এরকমও বলে, অনেক ক্ষেত্রে বাড়িতেও মেয়েরা কতটা অবহেলিত হয়, এরকম আমি অনেক এরকম নিদর্শন পেয়েছি। মানে করে কি, ফার্মেসি থেকে পেইন কিলার এনে খেয়ে নেয়, দেখে এই সময়টাই তো পেইনে কষ্ট পাই, তো ঠিক আছে ওই পেইন কিলার খেলে আমি তো এই কটা দিন কাটিয়ে উঠতে পারলাম, তো তারপরে তো আমি ভালোই থাকি। তো এটা সাইড এফেক্ট হিসাবে অনেক বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে, এরকম হয়েওছে। ম্যাডাম ওই প্রি মেনস্ট্রুয়েশনটা একটু বলুন না। এটা হয় এখন, আগে যেমন হতো মেয়েদের 15-16 বছরে গিয়ে পিরিয়ড হতো, মানে শুরু, মানে প্রথম কোনো মেয়ে যখন তার দেহ নারীতে পরিণত হওয়া শুরু করে, তখন সেই সময় এখন এই 20 শতাব্দীতে এসে মেয়েদের অনেক আগেই হচ্ছে, তা এটা আগে হতো 15-16 বছর বয়সে, এখন হয় কারোর 10-11টা ঠিকঠাক, 9 বছরটা বড্ড বেশি অ্যাবনর্মাল বলেই মনে হয়। তবু অনেক ক্ষেত্রে আমি দেখেছি 9 বছর 9.5 বছর বয়সের মধ্যে শুরু হয়ে গেছে। তো এটাকেই বলা হয় প্রি মেনস্ট্রুয়েশন। আর একটা কথা হচ্ছে, এই সময়টায় শারীরিক একটা পরিবর্তন আসে, যে পরিবর্তনগুলো যেটা বললাম, কখনো বিষণ্ণ থাকে, রাগ, হঠাৎ করে খুব খুব রেগে টেগে গেল, হ্যাঁ এরকম টাইপের। আর পিরিয়ড হওয়ার মুহূর্তে যেটা হয় সেটা ওটা স্বাভাবিক নিয়মে পরবর্তীতে সেটা চলতেই থাকে, কখনো কারোর কনস্টিপেশন, লুজ মোশন, এই ব্যাপারগুলো পিরিয়ড চলাকালীন হয়। তো ওটাতে ভয় পাওয়ার কোনো কারণ থাকে না, এটা নর্মালি ব্যাপারটা হয় আর কি। মানসিক পরিবর্তনগুলো অনেক দেখা যায়, কারণ একটা মেয়ে কিশোরী অবস্থা থেকে সে একটা মানে একটা বয়ঃসন্ধিকালের একটা এজ, ওইটা তো একটা ভাইটাল টাইম, এই সময়টার পরিবর্তন যেটা ঘটে সেটাকে প্রি মেনস্ট্রুয়েশন বলা হয়। ওকে ম্যাডাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা কি তাহলে ক্লাসটা এখানে শেষ করব? আপনারা অনুমতি দিলে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। ম্যাডাম বলছি ওভারিয়ান সিস্ট ব্যাপারটা একটু ওটা আলোচনা করে দু একটা মেডিসিন। হ্যাঁ, ওভারিয়ান সিস্টটা কিরকম, ওভারিতে
ওভারিতে গুচ্ছ গুচ্ছ, অ্যাকচুয়ালি ওভারি থেকে কি হয়, আমাদের ডিম্বাণু বের হয়। এটা এটা হয় পিরিয়ড চলাকালীন, কখনো কোনো মাসে লেফট ডিম্বাণু ওভারি থেকে হয়, কোনো মাসে রাইট সাইডে ওভারি থেকে হয়। এবার হয় কি, যে এটা পলিসিস্টিক ওভারি তখনই হয় যখন ডিম্বাণুটা বের হতে পারে না, কারণ এতটা সিস্ট জমে যায়, ফলে ডিম্বাণু সেই সিস্টের মধ্যে বাধা পায়, ডিম্বাণুটা বেরোতে পারে না। আর পলিসিস্টিক ওভারিটা এখন খুব ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে গ্রোথ নিচ্ছে, তার কারণ মেয়েদের অনিয়মিত চলাফেরা, রাত জাগা, ভীষণ স্ট্রেস, মানে খাদ্য খাবারের কোনো ঠিক ঠিকানা নেই, মানে সুষম আহার গ্রহণ এবং এক্সারসাইজ, ভীষণভাবে এক্সারসাইজ, এগুলো যারা করতে পারে না তাদের ক্ষেত্রে এই বিষয়টা মানে তারা অর্জন করে, এই আর কি, তারা রোগটাকে তারা নিজেরা তৈরি করে হাতে করে। হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম, হ্যালো। Hello. ওভারিয়ান সিস্ট অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড সাইকোসিস ব্যাকগ্রাউন্ডের থেকে মানে হওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, কিছুটা হেরিডিটিগত ব্যাপার থাকে, আর কিছুটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বললাম এই যে লাইফস্টাইলটা, এই লাইফস্টাইলটা একটা কারণ, অর্জিত, একটা বড় কারণ। সোজা কথা বলা হয়, এটা অর্জিত, নিজেরা তৈরি করে নেয়, তাদের লাইফস্টাইল তৈরি করে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এত পলিসিস্টিক ওভারি এত শোনা যেত, আগে আগে এই রিসেন্ট বলবো না, বহুদিন ধরেই, তাও এই বিংশ শতাব্দীতে আসার পরে মেয়েদের, আর বিশেষ করে এখন এই মোবাইল হয়েছে, রাত জেগে এখন ম্যাক্সিমাম নেট নেট নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল, ফেসবুক এসব নিয়ে, ফলে এগুলোর মাত্রা আরো বেড়েছে। ওকে ম্যাডাম। আচ্ছা, অনেকেই আউট হয়ে যাচ্ছে, আমরা আর আপনাদের বিরক্ত করবো না, আমরা ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমাদের ক্লাস এখানে